নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই জেলা থেকে সরাসরি যে ছবি আপনাদের দেখাবো, দেখুন থরে থরে টাকা। নিউ আলিপুরের ছবি, ব্যবসায়ীর বাড়িতে কোটি টাকা। ইডির তল্লাশিতে 1,20,20,00,000 টাকা উদ্ধার। ব্যবসার আড়ালে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সোনা পাপ্পু যোগে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি। ইডি তল্লাশিতে ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে কোটি কোটি টাকা। যে ছবি আপনারা দেখছেন, ইডি তল্লাশিতে 1,20,00,000 টাকা উদ্ধার। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, এই 1,20,00,000 টাকা বাড়িতেই রয়েছে, এই নগদ টাকা কিসের টাকা? সকাল থেকে অ্যাকশন মুডে ইডি এমনটা বলা ছিল, এবং ইডির পক্ষ থেকে যখন তল্লাশি অভিযান চলছিল তার পরবর্তী ক্ষেত্রে কলকাতা জুড়ে 10 জায়গা তল্লাশি অভিযান করে। একদিকে সোনাপাপ্পুর বাড়িতে যেমন তল্লাশি হয়, তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি করা হয়েছিল। অন্যদিকে তার ঘনিষ্ঠ যে ব্যবসায়ী, তার বাড়িতে যখন তল্লাশি করা হয়, এই সান গ্রুপের মালিকের কথা বলা হচ্ছে। জয় ইতিমধ্যেই ব্যবসায়ী নিউ আলিপুরের যে বাড়ি, সেই বাড়িতে সকাল থেকে তল্লাশি অভিযান গেছিল। ইডির 6 জন তদন্তকারী আধিকারিক, তারা সিআরপিএফ জওয়ান নিয়ে সেই বাড়িতে গিয়েছিল। একাধিক জায়গায় যখন বাড়ির ভিতরে তল্লাশি করা যায়, দেখা যায় এই জয় কামদারের বাড়ির ভিতর থেকে কিন্তু এই 1,20,00,000 টাকা, বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে। যে টাকার হিসাব কোনোভাবে জিজ্ঞাসাবাদে তিনি স্পষ্ট করতে পারছিলেন না। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে সোনাপাপ্পুর বাড়ি, যে বালিগঞ্জের বাড়ি, সেই বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছে। ইতিমধ্যে ইডির পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে যে সোনাপাপ্পুর বাড়ি থেকে যেমন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছে ইডি অভিযানে, তার পাশাপাশি এখনও তার ঘনিষ্ঠ যে ব্যবসায়ীর কথা বলা হচ্ছে, যার মাধ্যমে এই যে সমস্ত নির্মাণ সংস্থার টাকা সাইপুন করা হতো বা সেখান থেকে কিন্তু একাধিকভাবে বিভিন্ন জায়গায় পাঠানো হতো, এবং সেই ব্যবসায়ীর হাত ধরেই কিন্তু এইভাবেই নির্মাণ সংস্থা একাধিক প্রতারণার ঘটনা ঘটেছিল। এবং এই জয় কামদার, যে নিউ আলিপুরের ব্যবসায়ী, তার বাড়িতে বিপুল পরিমাণে টাকা কিন্তু ইতিমধ্যে উদ্ধার হয়েছে। যে টাকার পরিমাণ 1,20,00,000 টাকা, এমনটাই ইডির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ আধিকারিক, তাদেরকে যেমন খবর দেওয়া হয়েছে, তার কারণ যে টাকা উদ্ধার হয়েছে হিসাব বহির্ভূত টাকা বলে এমনটা বলা হচ্ছে। ইডি সকাল থেকে যখন অভিযান শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আগে থেকে তাদের খবর ছিল এই অভিযানে নতুন করে ইসিআর করার পরে 10টি জায়গায় তল্লাশি হবে। প্রথমে সোনাপাপ্পুর যে বাড়ি এবং তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে পৌঁছয়। তার পরবর্তী দেখা যায় নিউ আলিপুরের এই জয় কামদার যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ী বাড়িতে যখন পৌঁছয়, সেই ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকে তল্লাশি অভিযান করলে কিছু না পাওয়া গেলেও দুপুরের ঠিক কিছু পরে এই বিপুল পরিমাণ টাকা কিন্তু হদিশ মেলে। 1,20,00,000 টাকা এই নির্মাণ। দেখো, ব্যবসার আড়ালে যে কোটি কোটি টাকা, এই টাকা যে মিলল, এর মধ্যে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে এরকম ভাবে টাকা উদ্ধার, 1,20,00,000 টাকা, অত্যন্ত চাঞ্চল্যকর। এই টাকা কি কোনোভাবে কারোর হাতে যাওয়ার জন্য রাখা হচ্ছিল? কোট আনকোট প্রভাবশালী যে তত্ত্ব ইডির তদন্তে এখনো পর্যন্ত উঠে আসছে। বিধানসভা ভোটের আগে যে পরিমাণ টাকা উদ্ধার, এর আগে কিন্তু ইডির পক্ষ থেকে সকাল থেকেই বলা হচ্ছিল যে বেশ কিছু প্রভাবশালীর কাছে কিন্তু এই সোনাপাপ্পুর হাত ধরে এই টাকা এক ব্যবসায়ীর মাধ্যমে পৌঁছে যেত। ঠিক তেমনটাই আন্দাজ করেছিল, এবং কোন কোন ব্যবসায়ীর কাছে কিভাবে লেনদেন হয়ে কোন কোন প্রভাবশালীর কাছে পৌঁছে গিয়েছিল, এই সমস্ত জানার জন্যই কিন্তু সোনাপাপ্পু ঘনিষ্ঠ ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ, সোনাপাপ্পুর বাড়িতে তল্লাশি, পরবর্তী ক্ষেত্রে নিউ আলিপুরের যে বাড়ি, সেই বাড়িতে ইডির পক্ষ থেকে সেখানে হানা দেয়। এবং সেখানে গিয়েই কিন্তু এই 1,20,00,000 বিপুল পরিমাণ টাকা ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছে ইডি। এবং ইডির পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে যে এই বিপুল পরিমাণ টাকা বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির কাছে কিন্তু পৌঁছে যাওয়ার কথা ছিল। এই নির্মাণ সংস্থার আড়ালেই কিন্তু এইভাবে প্রতারণা চক্র থেকে শুরু করে এইভাবে বেআইনি কাজকর্ম হতো, এবং সেই টাকা এই ব্যবসায়ীর মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছানো হতো, এমনটা ইডি জানতে পেরেছিল। যে কারণেই আজকে এই তল্লাশি অভিযান। আর এই তল্লাশি অভিযানে নজর থাক। আর শুধু যে আপনাদের কলকাতার ছবি দেখালাম নিউ আলিপুরে, তা নয়, আসানসোলেও নাকা চেকিং এ উদ্ধার প্রায় 16 লক্ষ টাকা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, নাকা চেকিং এ উদ্ধার হয়েছে এই টাকা। 19 নম্বর জাতীয় সড়ক, কাল্লা মোড়ে নাকা চেকিং, তল্লাশিতে উদ্ধার 15,81,500 টাকা। আটক এক, তাকে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। জানবো আরো বিস্তারিত। দীপক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দীপক, দেখো, আসানসোলের কাল্লা মোড় 19 নম্বর জাতীয় সড়কের পাশে কাল্লা মোড়ে নাকা তল্লাশি করার সময় প্রায় 16 লক্ষ টাকা উদ্ধার করলো আয়কর দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই যে গাড়িতে যে ব্যক্তি বসেছিল তাকে আটক করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করছে আয়কর দপ্তরের আধিকারিকরা। রানীগঞ্জ থেকে এই টাকা আসানসোলের দিকে নিয়ে আসা হচ্ছিল পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে, কিন্তু কি উদ্দেশ্যে টাকা নিয়ে আসা হচ্ছিল এবং তার টাকার উৎসর্গ কোথায়, এই টাকা কি
কারণে কোন ব্যবসার ক্ষেত্রে নিয়ে আসা হচ্ছিল তার প্রতীক নথি না দেখানোর ফলেই কিন্তু ইতিমধ্যেই আসানসোল উত্তর থানার পুলিশ তাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে। এবং নাকা তল্লাশি 19 নম্বর জাতীয় সড়কের কাল্লা মোড়ে সেই টাকা গোনার কাজ চলছে একদিকে এবং গাড়িকে আটক করে রাখা হয়েছে। এই মুহূর্তে কিন্তু নাকা তল্লাশি এখনো চলে যাচ্ছে 19 নম্বর জাতীয় সড়কে, যেমনটা তুমি জানো Okay. বাংলা ঝাড়খণ্ড সীমান্ত Okay, এলাকায় আর এদিকে কোটি টাকা সোনা পাচারের ছক বানচাল। বিধাননগর পুলিশের নাকা তল্লাশিতে জালে 2 পাচারকারী। কলকাতা বিমানবন্দর থেকে সোনা পাচারের ছক, বিমানবন্দর থেকে ট্যাক্সি নিয়ে বেরোনোর সময় তল্লাশি, উদ্ধার 662 গ্রাম ওজনের সোনার গয়না। ব্যাংকক থেকে ধৃত 2 ব্যক্তি সোনা নিয়ে এসেছে। দাবি পুলিশের, কিভাবে শুল্ক দপ্তরকে ফাঁকি দিয়ে এত সোনা বিমানবন্দর থেকে বেরিয়ে গেল প্রশ্ন উঠছে। ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন। তারপরেও নতুন নাম কেন? ফর্ম 6 এর মাধ্যমে নতুন নাম সংযোজন কিভাবে? তৃণমূলের ফর্ম 6 অভিযোগে কড়া সুপ্রিম কোর্ট। ফর্ম 6 ভোটার তালিকায় নাম তোলার জন্য এই ফর্মটি ফিল আপ করতে হয়। এই ফর্ম 6 জমা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি, যা মানতে নারাজ পদ্ম শিবির। বুধবার সুপ্রিম কোর্টে চলা এসআইআর মামলাতেও এই ফর্ম 6-এ কড়া সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে সেখানে নাম যুক্ত করা হয় কিভাবে? এখন ফর্ম 6 এর মাধ্যমে নতুন ভোটারের নাম উঠবে কেন? যে সমস্ত ফর্ম 6 তোমরা নিয়েছো সেইগুলো বুথে বুথে নোটিফাই করতে হবে। যদি 100টা ফর্ম 6 জমা দিয়ে থাকে তাহলে 100টা ফর্ম 6 কে নোটিফাই করতে হবে। সিওর অফিসে বসে কিছু হবে না, বা ইলেকশন কমিশনের যা বলে দিল তা হবে না। ফর্ম 6 একদম নোটিফাই করতে হবে, বুথ ভিত্তিক নোটিফাই করে সেই ফর্ম 6 এ যারা যারা অবজেকশন দেবে সেই অবজেকশনে আবার হিয়ারিং হবে। এদিন সুপ্রিম কোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিস্তা দিস্তা ফর্ম 6 জমা পড়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী তখন বলেন, মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলা যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিস্তা দিস্তা ফর্ম 6 জমা পড়েছে সিইও অফিসে, আমাদের কাছে ভিডিও আছে। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, নাম তুলতে ফর্ম জমা করা অধিকার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, একজন ব্যক্তি কিভাবে 30,000 ফর্ম জমা করেন? প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, আপনাদের আপত্তি থাকলে সেটা সেখানে জানান, আমাদের কাছে এই বিষয়ে কোনো নথি নেই। কমিশনের আইনজীবী ডিএস নাইডু তখন বলেন, আপত্তি থাকলে ফর্ম 6 এর বিরুদ্ধে অবজেকশন জানানো যেতে পারে। এরপরেই ফর্ম 6 নিয়ে কড়া মন্তব্য করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, বলেন, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে বলা হয়েছে, কারণ সমস্ত বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি এখনো হয়নি। তাহলে এখন ফর্ম 6 এর মাধ্যমে নতুন ভোটারের নাম উঠবে কেন? কমিশনের আইনজীবী জানান, সাবালক হলে নাম তোলার জন্য আবেদন জানানো যাবে। এরপরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আদালত পরে এই বিষয়টি দেখবে। 6ই এপ্রিল পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা। সময়সীমার পরেও ফর্ম 6 এ নাম সংযোজনে করা সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে ফর্ম জমা দিয়েছিল, একদিকে মানুষের নাম কাটছে আর অন্যদিকে ফর্ম জমা দিচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আমি স্যালুট জানাই, প্রণাম জানাই। আপনারা জানেন, আপনাদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। আর এই দরখাস্তটা আমার 60 লক্ষ নাম যেটা একেবারে বাদ দিয়েছিল, তার কোনো দোষ ছিল না। কোনো মেয়ে শ্বশুরবাড়ি গেছে, ঠিকানা বদল হয়েছে, পদবি বদল হয়েছে, দেখে দেখে বাদ। বিজেপি ভোটার নয়, দেখে দেখে বাদ।
সংখ্যালঘু দেখে দেখে বাদ, হিন্দুরাও বাদ। আমার বাড়িতেও দু একজনের সব নাম বাদ হয়েছিল, পরে উঠেছে। ট্রাইব্যুনালের পরে বৈধ ভোটারের অধিকার যেন খর্ব না হয় এবং কোনো অবৈধ ভোটার যেন ভোট দিতে না পারেন। বুধবার এসআইআর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, যদিও কোন পদ্ধতিতে নাম ভোটার তালিকায় উঠবে তা এখনো স্পষ্ট নয়। ফলে ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে সংশয় থেকেই গেল। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়েছেন। তাতে বলা হয়েছে ৪৫ লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। ৭ই এপ্রিলের মধ্যে সব বিচারাধীনদের নিষ্পত্তি হয়ে যাবে বলে আশাবাদী। এই রিপোর্ট সন্তোষজনক, শুধু ট্রাইব্যুনালের বিষয়টি বাকি রয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, জলশক্তি বোর্ডের ট্রাইব্যুনালের জন্য সময় নেওয়া হয়েছে। বুধবার থেকেই ট্রেনিং, বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। এদিন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ট্রাইব্যুনাল যেন সব নথি গ্রহণ করে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনাল চাইলে জমা পড়া নথি দেখতে পারে, অতিরিক্ত নথি জমা নিতে পারেন। দুটি নিরপেক্ষ প্রক্রিয়া চালাচ্ছি। বৈধ ভোটারের ভোটদান সাংবিধানিক অধিকার। বাদ যাওয়া কেউ ট্রাইব্যুনাল থেকে বৈধ ভোটার হয়ে ফিরলে তিনি যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, কোনো অবৈধ ভোটার যেন ভোট দিতে না পারেন। ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেশনের পরে যদি কেউ ভোটার হন, তাহলে অবভিয়াসলি তিনি ভোটার হিসেবে আবার বিবেচিত হবেন। ফলে এইটা নয় যে বেসিক্যালি মানে এখন যা অ্যাডজুডিকেটেড হয়েছে, ধরুন ৪৭ লাখ এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন হয়ে গেছে। ফলে অ্যাডজুডিকেটেড যারা কেউ ধরুন ডিলিট হয়ে গেছে, তার নাম যদি ট্রাইব্যুনাল আবার ইনক্লুড করে দেয়, তাহলে অবভিয়াসলি তিনি ভোটার হিসেবে ট্রিটেড হবেন। আদালতের আজকে দুটো অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, যে যাতে কোনোভাবেই কোনো বৈধ ভোটার না বাদ যায়। দ্বিতীয় হচ্ছে যাতে কোনোভাবে অবৈধ ভোটার ভোট না দিতে পারে। ফলে এই দুটো অবজারভেশনই ক্লিয়ার করে দেয় যে আদালত কি চাইছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কোনো বৈধ ভোটারের ভোটাধিকার যেন খর্ব না হয়। কিন্তু এরপরেও ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে সংশয় রয়ে গেল। ২৩ এপ্রিল বৃহস্পতিবার ১৫২টি কেন্দ্রে প্রথম দফার ভোট। এই কেন্দ্রগুলির জন্য গত সোমবার শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। এর প্রেক্ষিতে ভোটার লিস্ট চূড়ান্ত করে ফেলা হয়েছে। তা প্রকাশ করা হবে ৬ এপ্রিল। সেদিন প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিন যে ভোটার তালিকা, সেই অনুযায়ী ভোট হয়। এখানেই অনেকের প্রশ্ন, যাদের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী জানিয়েছেন, ২রা এপ্রিল থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। আর ৬ এপ্রিল মনোনয়ন জমার শেষ দিন, সেদিনের তালিকাতেই ভোট হবে। এই ৬ এপ্রিলের পরে কেউ ট্রাইব্যুনালে বৈধ ভোটার প্রমাণিত হলে কি হবে? বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তিনি কি লিস্টে নাম তুলতে পারবেন? তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? এ নিয়ে সংশয় রয়ে গেল। যে ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেশনের পরে কেউ ভোটার হিসেবে ট্রিটেড হতে পারবেন না, নিশ্চিতভাবে ভোটার হিসেবে তিনি অবভিয়াসলি ট্রিটেড হবেন। এখন দ্বিতীয় যে প্রশ্নটি, সেটা হচ্ছে যে কি এই ভোটে ট্রিটেড হবেন নাকি সামনের ভোটে, সেই নিয়ে আদালতের কোনো স্পেসিফিক আজকে কোনো নির্দেশ হয়নি। কিন্তু অবভিয়াসলি তিনি ভোটার হিসেবে তো অবভিয়াসলি ট্রিটেড হবেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দেওয়ান আদালতে জানান, নাম যুক্ত হওয়ার হার ৫৫%, বাদ দেওয়ার হার ৪৫%। নাম বাদ যাওয়ার হার অত্যন্ত বেশি। ট্রাইব্যুনালের হাতে বড় দায়িত্ব রয়েছে, সংখ্যাটা বিপুল, অথচ সবাই ম্যাপ ভোটার। এ নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এ বিষয়ে মন্তব্য করব না, কারণ এক পক্ষ বলবে এই বাদ যাওয়াটা বৈধ আর বাকিরা বলবেন অবৈধ। ট্রাইব্যুনালকে ইমিডিয়েটলি একটা সেট আপ করেছে কলকাতাতে, সব হিয়ারিং গুলো হবে। ট্রাইব্যুনাল উইল ডিসাইড দি কেস অন দি বেসিস অফ দি মেরিট। ট্রাইব্যুনাল যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। ইলেকশন কমিশন অবজেকশন দিয়েছিল নতুন ডকুমেন্ট দেওয়ার জন্য। কোর্ট বলেছে না, যে ডকুমেন্ট যারা দেবে সেই ডকুমেন্টের ভিত্তিতে ট্রাইব্যুনাল উইল ডিসাইড। অ্যাপিলের ক্ষেত্রে যেটা অ্যাডজুডিকেশন অফিসারদের কাছে যে রেকর্ড ছিল, সেই রেকর্ডটাকে ট্রাইব্যুনালে প্লেস করতে হবে। কি কারণে রিজেক্ট করেছে, সেই রিজেকশনের কারণটা ট্রাইব্যুনালকে দেখাতে হবে। ট্রাইব্যুনাল সেই রিজেকশনের কারণটা যারা অ্যাপিল করেছে তাদেরকে দেখাবে। প্রথম দফার ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। কমিশনের নিয়ম অনুযায়ী সেদিনের প্রকাশিত তালিকাতেই হবে প্রথম দফার ভোট। এই ৬ এপ্রিলে সুপ্রিম কোর্টে ফের শুনানি। নিউজ ১৮ বাংলা। সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ আর এই অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ। রাজ্যের বিভিন্ন জায়গায় বুধবারও একই ছবি, বাদ যাওয়া নামের বেশিরভাগই মুসলিম।
মালদার বৈষ্ণবনগর, অভিযোগ ভোটার তালিকায় এখানকার 37 ও 38 নম্বর বুথে বাদ গেছে 814 জনের নাম, সবাই মুসলিম ভোটার বলে দাবি। এর প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়কে নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এইভাবে আমাদের জনসাধারণকে নিয়ে ইলেকশন কমিশনার এইভাবে যে খেলা করছে, আজকে তারা এই কাগজ ওই কাগজ নিয়ে এর দুয়ার ওর দুয়ার এত হেনস্থ কেন করা হচ্ছে, অকারণে এতগুলো লোককে ডিভোটার কেন করা হলো, এই জবাবটা আমরা ইলেকশন কমিশনের কাছে চাইছি। দার্জিলিং এর ফাঁসি দেওয়া, এখানকার চটহাটের 4 বুথের নাম বাদের অভিযোগ। মুড়ি খাওয়া, বাঁধরঝুলি, জোরপোখরি, মিলননগর, এই 4 এলাকায় নাম বাদ গেছে 1709 জনের। অভিযোগ, যাদের নাম বাদ গেছে তারা সবাই মুসলিম ভোটার। নাম বাদের অভিযোগে ফাঁসি দেওয়ার চটহাটে বিক্ষোভ দেখান স্থানীয়রা। প্রায় 5-6টা বুথে টোটাল ভোটার 1200, তার মধ্যে 491 ডিলেট আউট করে দিয়েছে। তাতে আমাদের 2002 সালের লিস্টের নাম ছিল, সেগুলোকে আউট করে দিয়েছে, যে আমাদের ভোট প্রাপ্যটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার রামগোপালপুরে অধিকাংশ মুসলিম ভোটার, 4 বুথে নাম বাদ 181 জনের। এই অভিযোগে বিক্ষোভ, রাস্তা অবরোধ। জন্মলগ্ন থেকে আমাদের স্থায়ী বাসিন্দা, তো আমাদের ভোটার লিস্টে কিভাবে বাদ যাচ্ছে আমরা কিছু বুঝতে পারি। আমার ছেলে আর্মিতে কাজ করে, 15 বছর চাকরি করছে, এখন বিচারাধীন আছে। সে বৌমার নাম বাদ গেছে, একদম ডিলেট, কাগজপত্র সব জমা দিয়েছি। 2002 সালে আমার ভোটার লিস্টে ছিল, বিচার সঠিকভাবে জাস্টিফাই না করে মুছে ফেলা হলো। বিএলওকে জিজ্ঞেস করি, বিএলও বলছে আমাদের কাছে সেই রকম ইনফরমেশন নেই, আমাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার হাসনাবাদের 30 নম্বর বুথে নাম বাদ 142 জনের। নাম বাদের তালিকায় অধিকাংশ মুসলিম ভোটার। প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করেন। আমার বাবার সবার তো আমরা 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, আমরা সব প্রুফ জমা দিয়েছি। জমা দেওয়ার পরেও কেন আমাদের ডিরেক্টররা। উত্তর 24 পরগনার বসিরহাট, এখানেও অধিকাংশ মুসলিম ভোটারের নাম বাদ বলে অভিযোগ। আমাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে, 26-এ কেন নেই, এই জবাবটা চাই। কেন নেই, গণেশ কুমার কেন আমাদের নামটা বাদ দিল, এটা আমাদের জবাব চাই। গাইঘাটায় 173 নম্বর বুথে নাম বাদ 183 জনের। প্রতিবাদে বিডিও অফিসের সামনে যশোর রোড অবরোধ। মালদার সুজাপুর কেন্দ্রের অনেকের নাম বাদ গেছে বলে অভিযোগ। এ নিয়ে এদিন বিক্ষোভ দেখানো হয়। ইলেকশন কমিশনের কাছে জানতে চাই, সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল যে অফলাইন এবং অনলাইন দুভাবে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে, তো এখনো পর্যন্ত অফলাইনে ইলেকশন কমিশন আবেদন শুরু করতে পারলো না। তার নির্দিষ্ট কোনো সুনিশ্চিত কোনো গাইডলাইন নাই। নিউজ 18 বাংলা। ভবানীপুরে 40,000 নাম বাদ, বিশেষ সম্প্রদায়কে টার্গেটের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দখল করে টার্গেট দিল্লির, ফের বিজেপি সরকারকে নিশানা তৃণমূল নেত্রীর। আমার ভবানীপুর কেন্দ্রেই কত বাদ, কেউ দিল্লি থেকে নির্দেশ দিচ্ছে অমুক কমিউনিটি কেটে দাও ছেটে দাও। এত সস্তা খেলা হবে এবারে, খেলা দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা, বিজেপির সূর্যাস্তের খেলা। বাংলাকে করেছো টার্গেট, আগামী দিন দিল্লিকে করব আমরা টার্গেট। আর আমার কনস্টিটিউশনে হুকুম পাচ্ছে 40,000 নাম বাদ দিয়েছে। তাও জেনে রাখবেন, লড়ে আমি যাব এবং জিতবো। কংগ্রেসের প্রার্থী হবে রক্তারক্তি কাণ্ড কলকাতায়। কলকাতায় কংগ্রেস সদর দপ্তরে তুলকালাম, প্রার্থী অসন্তোষে বিধান ভবনে এভাবেই রণক্ষেত্রের চেহারা। প্রার্থী বিক্ষোভে ব্যাপক মারামারি, হাতাহাতি, সংঘর্ষে মাথা ফেটে যায় এক কংগ্রেস কর্মী। আমাদের
আজকে আমতাবাসী আমাকে পাঠিয়েছে অসিদ্ধার সঙ্গে, আমাদের দেবতার সঙ্গে পাঠিয়েছে। আমাদের দেবতাকে অপমান করা হয়েছে, মানে আমাদের আমতা মাসিকে অপমান করা হয়েছে। শম্ভু ভূঁইয়া জেলা সভাপতি, উনি টাকা খেয়ে একজন 1 মাসের ব্লক সভাপতিকে কি করে প্রার্থী করাতে পারে, শুভঙ্কর দাকে বোঝাতে, কিন্তু আমাদের কথা নিচ্ছে না, আমাদেরকে মারধর করছে, এখানে চরম চলছে। শুভঙ্কর সরকার কংগ্রেস অফিসের ওপর থেকে একদল কর্মী বেরিয়ে এসে বিধান ভবনের সামনে তুমুল উত্তেজনা। কলকাতায় কংগ্রেস সদর দপ্তরে তুলকালাম। প্রদেশ কংগ্রেসে মারামারি, রক্তারক্তি, এক কংগ্রেস কর্মীর মাথা ফেটে যায়। প্রার্থী অসন্তোষে বিধান ভবনে এভাবেই ধুন্ধুমার। বহু যোগ্য প্রার্থী যারা হতে পারতেন, যে কেউ তো একজন হবেন, যারা যোগ্য প্রার্থী মনোনীত হলেন না, তাদের একটু দুঃখ, কষ্ট, রাগ, পেইন, অ্যাগনি এগুলো তো থাকেই। এবারে যে 294 জন প্রার্থী প্রত্যেকটি জেলায়, দে আর ফুললি রিলেটেড উইথ দি গ্রাউন্ড। প্রত্যেকটি সিটই টাফ লড়াইয়ের জায়গা। আমাদের তৃণমূলকে পরিবর্তন করতে হবে, বিজেপিকে রুখতে হবে। বাহিনীকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর, আঙুল উঁচিয়ে জওয়ানদের সাসপেন্ডের হুঁশিয়ারি। हम लोग आदमी को ऐसा कर रहा है और टीएमसी के आदमी को छोड़ रहा है, इसलिए आए हैं इलेक्शन में। প্রচার চলাকালীন বিজেপির বুথ সভাপতিকে হুমকি, বাড়িতেই হুমকির অভিযোগ পুলিশ বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনী পুলিশকে শাসানি বিজেপি প্রার্থীর। বাহিনীকে শাসানি শিউরির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বুথ প্রেসিডেন্টের কাছে সেন্ট্রাল পুলিশ এসে চমকাতে এসছে। আমরা বলছি যে অরিজিনাল যারা ক্রিমিনাল আছে সেখানে যান। ও তৃণমূলের পার্টি অফিসে থেকে ক্যারাম খেলছে, ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টকে সে চমকাবে, তাই আমরাও চমকে ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই পরিস্থিতি যদি তৈরি হয়, নির্বাচন কমিশন অব্দি যাবো, মুখ্য নির্বাচন কমিশনার অব্দি যাবো, এই সব কটাকে হাঁটাবো। 3 জনকে অলরেডি সাসপেন্ড করিয়েছি পার্টি অফিসে ক্যারাম খেলার জন্য। কেন্দ্রীয় বাহিনীকে হুমকি, পুলিশকে হুমকি কে দিচ্ছে? বিজেপি। কিসের ভরসায় দিচ্ছে? দিল্লির ভরসায় দিচ্ছে। কেন দিচ্ছে? না মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কেন দিচ্ছে না? তারা এলাকায় ঢুকলে গ্রামবাসী প্রশ্ন করছেন 100 দিনের টাকা কোথায়, কেন দেননি? আবাসের টাকা কোথায়, কেন দেননি? জল জীবন মিশনের টাকা কোথায়, কেন দেননি? বাংলা ভাষাকে কেন অপমান করা হচ্ছে? নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে। নইলে কোনো বিজেপি ক্যান্ডিডেট এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবো? তুই কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? তোমরা কেন্দ্রীয় বাহিনীকে আনতে বাধ্য হচ্ছে, তোমাদের সংগঠন নেই। তোদের উচিত আগে কেন্দ্রীয় বাহিনীর জুতো পালিশ করা। কেন্দ্রীয় বাহিনী ছাড়া নড়া ক্ষমতা নেই, বলে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবো। আর কেন্দ্রীয় বাহিনী তোমাদের আনতে হচ্ছে কেন? ষড়যন্ত্র করে ভগবানপুরের তৃণমূল প্রার্থীকে নোটিশ, ভোটের মুখে এনআইএ কে ব্যবহারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সরব তৃণমূল কংগ্রেস। কোর্টের নির্দেশেই কাজ করে এনআইএ, অসুবিধা হলে আদালতে যাক তৃণমূল, পাল্টা তো বিজেপির। এতদিন সিবিআই, ইডি এসব নামাচ্ছিল, এনআইএ কে দিয়ে ক্যান্ডিডেটদের নোটিশ করা শুরু হয়েছে। এবং আমাদের কর্মীদের, আমাদের প্রার্থী ভগবানপুর মানব পড়ুয়া, তাকে ধরুন নোটিশ পাঠিয়েছে এনআইএ 2 এপ্রিল। এনআইএ অফিসে গিয়ে বসে থাকতে হবে। সে ভোটের প্রচার করবে না হাজিরা দিয়ে বেড়াবে, দিন নষ্ট করবে? এনআইএ মূলত পূর্ব মেদিনীপুর ঘিরে এই কাজটা অনেকদিন ধরেই করছিল। এনআইএ ডেকে পাঠিয়ে বলছে, হয় আটকে রাখছে, ঘোরাচ্ছে, কেস দিচ্ছে, অ্যারেস্ট করছে, না হলে বলছে হয় বিজেপি করুন আর নইলে তৃণমূল করবেন না, আপাতত ভোট অব্দি বাইরে থাকুন। এই খেলাগুলো কিন্তু পঞ্চায়েতে হয়েছে, লোকসভায় হয়েছে, আবার বিধানসভায় শুরু করলো। বিভিন্ন মামলায় নাম ট্যাগ করে দেওয়া হচ্ছে। বাংলার মানুষ বিজেপিকে গণতান্ত্রিক ভাবে ধুয়ে মুছে সাফ করে দেবেন। এনআইএ তো সরাসরি কোনো মামলার দায়িত্ব নেয় না। কোনো মহামান্য হাইকোর্ট কিংবা মহামান্য সুপ্রিম কোর্টই তাদের দায়িত্ব দেন এবং তাদের নজরদারিতেই প্রক্রিয়া চলে যান। গিয়ে বলুন যে যত আমাদের দুষ্কৃতি রয়েছে, যাদেরকে কিনা এনআইএতে তদন্তের জন্য তদন্তের জন্য ডাকছে বা তাদের নামে নোটিশ টোটিশ পাঠাচ্ছে, অন্তত ভোট অবধি বোম মারা বা গুলি করার জন্য তাদেরকে ছাড় দেওয়া হোক। তারপরে আবার আমরা তাদেরকে
বা এইসব নোটিশ টোটিশ পাঠাবেন, এটা বলুক না গিয়ে, এটা লকডাউনে নিয়ে বলুক। এখন তো বিনা পয়সার উকিল, যাবেন গিয়ে বলে ফেলবেন, অসুবিধার কি আছে? আরো দামি 900 ওষুধ, কমপক্ষে 900 জরুরি জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে। খুচরো বাজারে ওষুধের দাম 0.65% বাড়ছে। বাড়ছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিডের দাম। ব্লাড প্রেশার, ডায়াবেটিসের ওষুধের দামও বাড়ছে। আগামী কয়েকদিনের মধ্যেই বাড়তে চলেছে একাধিক ওষুধের দাম। ফের বাড়ল অটো এলপিজির দাম। লিটারে 12 টাকা 28 পয়সা। 28শে ফেব্রুয়ারি দাম ছিল 57 টাকা 7 পয়সা। 1 এপ্রিল হলো 82 টাকা 96 পয়সা। এক মাসে দাম বাড়ল প্রায় 26 টাকা। কালকে পর্যন্ত 10 টাকা ছিল, আজকে রেখে দেখলাম 12 টাকা হয়ে গেছে। সমস্যা না? পশ্চিম এশিয়া যুদ্ধ, তার আঁচ কলকাতায়। আবারও বাড়ল অটো এলপিজির দাম। এক ধাক্কায় অটো এলপিজির দাম বাড়ল লিটারে 12 টাকা 28 পয়সা। এ নিয়ে 1 মার্চ থেকে 4 বার বাড়ল অটো এলপিজির দাম। 28শে ফেব্রুয়ারি দাম ছিল লিটারে 57 টাকা 7 পয়সা। পরের দিন 1 মার্চ তা বেড়ে হয় 57 টাকা 68 পয়সা, অর্থাৎ দাম বাড়ে লিটারে 67 পয়সা। এরপর 11ই মার্চ অটো এলপিজির দাম বাড়ে লিটারে 5 টাকা, 57 টাকা 68 পয়সা থেকে বেড়ে হয় 62 টাকা 68 পয়সা। 20শে মার্চ আবার দাম বাড়ে, এবার 8 টাকা, লিটারে 62 টাকা 68 পয়সা থেকে বেড়ে হয় 70 টাকা 68 পয়সা। এরপর 1 এপ্রিলে বাড়ল 12 টাকা 28 পয়সা, লিটারে 70 টাকা 68 পয়সা থেকে বেড়ে হলো 82 টাকা 96 পয়সা, অর্থাৎ এক মাসে দাম বাড়ল 25 টাকা 89 পয়সা। 1 লিটার গ্যাসে যদি 26 টাকা বেড়ে যায় এক মাসের মধ্যে, কীরকম পরিস্থিতি বুঝতে পারছেন। সেল বাড়ছে না, আমাদের রুটে অটো সংখ্যা খুবই বেশি, আর তাছাড়া অতিরিক্ত যানবাহন চলে। আপনার বাস চলে, মেট্রো চলে, কোনো গাড়ির অভাব নেই। তারপরে ব্যাটারি রিক্সা, তারপরে উবের বাইক, কি নেই। এত গাড়ির মধ্যেও আমাদের প্রচুর গাড়ি, তো আমাদের খুবই চলা কষ্টকর হচ্ছে। ভাড়া তো বাড়াতেই হবে। 23 টাকা টোটাল বেড়ে গেল, 56 ছিল 27 টাকা বেড়ে গেল, হ্যাঁ 26 টাকা বেড়ে গেল। 56 ছিল, সেখানে 73 83 হয়ে গেছে। এখন কি বলবেন, আর তো আমার তো বলার কিছু নেই, আপনারা সবই বুঝতে পারছেন। পরিস্থিতি খুবই খারাপ, আগামী দিন গাড়ি বন্ধ হয়ে যাবে। কেন ভাড়াও তো আমরা বাড়াতে পারছি না, ভাড়া বাড়ালে প্যাসেঞ্জাররা উল্টাপাল্টা বলছে। আমাদের সংসার চালানো খুব টাফ ব্যাপার হয়ে গেছে, গাড়ি চালাতে পারবো না তো। কেন আমরা মালিকের গাড়ি চালাই, এবার 6 টাকা 7 টাকা করে কিলোমিটার, এবং গাড়ির বাচ্চিত, তারপর আমাদের খাটনি, তো রান্নার পয়সা উঠবে না আমাদের। পরিস্থিতি খুবই খারাপ। অটো এলপিজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর জেরে অনেক জায়গাতেই অটোর ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। কালকে পর্যন্ত 10 টাকা ছিল, আজকে রেখে দেখলাম 12 টাকা হয়ে গেছে। সমস্যা না? সব দিক থেকে তো সমস্যা, কোন দিক থেকে আমরা ভালো আছি বলুন? বাবা, একটা জিনিসের দাম বাড়বে, মানুষের তো ইনকাম বাড়ছে না, ইনকামের তো ওই জায়গাটা তো একই থাকছে না, তাহলে কি করে আমরা কোথা থেকে পাবো? মধ্যবিত্ত পরিবারের লোক হচ্ছে মাঝখানে চেপে আছে। নিম্নবিত্ত তো একদম নিম্নবিত্ত, বড় লোক তো বড় লোক, মাঝখানে পড়ে আছে মধ্যবিত্ত মানুষ। সব দিক দিয়ে তো দামটা বাড়ছে। যদি একটা জিনিসের দাম বাড়ে, তার রিলেটেড যেসব জিনিস আছে সব দাম বাড়বেই, এটা স্বাভাবিক কথা। নিউজ 18 বাংলা।